হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই কুসুম ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটারই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো আজকে আমরা 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো থাকবে আমাদের 20টি কোশ্চেন, সেগুলো কিন্তু সবগুলোই শর্ট কোশ্চেন হবে আর 1 নম্বরে থাকবে। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো। প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু কিছুই হবে না। তোমরা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষা ভালো করতে গেলে তোমাদের অনেক করে প্র্যাকটিস করতে হবে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার যে সেটটা, সেটা কিন্তু আমাদের এর আগে যে সেট রয়েছে সেটা কিন্তু আমাদের নিচে লিংক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। তা দেরি না করে এবার আমরা কোশ্চেনের দিকে যাই। দেখি এবার আমাদের কোশ্চেনটা বলেছে যে 2.001 ডিভাইড বাই 0.003 এটা ইকুয়াল টু কত? এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এটা যদি আমাদের সেট হয় তাহলে এখানে আমরা লিখছি। তাহলে এই যে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা ভাগ করতে বলেছে, ডিভাইড বাই দেওয়া আছে। তাহলে এটা মানে এটা বাই মানে 2.001 বাই 0.003 এটার মানে সেটাই। তাহলে এখানে আমরা লিখছি 2.001 এটা বাই 0.003। এবার তাহলে এই যে এখানে পয়েন্টগুলো আছে এগুলো যখন আমরা উঠাচ্ছি, তাহলে এখানকার পয়েন্টটা উঠালাম, তাহলে এখানে আমাদের কত হয়? মানে নিচে গণিত হয়ে তাহলে একের পর 3টে 0 এটা বসালাম। এবার দেখো এখানে আমাদের এই যে এখানকার দশমিকটা আমরা উঠালাম, তাহলে ওপরে গণিত আমাদের একের পর 3টে 0। তাহলে এবার দেখো আমরা এখানে কাটাকাটি করছি। এটা দেখো কেটে গেল, আমাদের 3টে 0 আর এটা 3টে 0, এটা 0 কেটে গেল। এবার দেখো আমরা এখানে 3 দিয়ে 2001 কে কাটছি, তাহলে এখানে আমাদের কত হয়? তাহলে এখানে 3 6 18 আর এখানে কত করে হবে? এখানে আমাদের 2 করে হবে, তাহলে এখানে 20 তাহলে আবার 318 আবার 2 আর 1 করে থাকবে, তাহলে এখানে আমাদের কত হয়? 321। তাহলে এটাই কত আমরা কি লিখতে পারি? 667। তাহলে এখানে 2.001 ডিভাইড বাই 0.003 is equal to 667। তাহলে এটা নিশ্চয়ই বোঝা দেখো এবার আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে 28% কে ভগ্নাংশে প্রকাশ করো, আমাদের এটা বলেছে। তাহলে এখানে আমরা 28% যেটা দেওয়া আছে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 28 বাই 100 এটা লিখতে পারি। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করছি এখানে। তাহলে 100 আর 28 কাটলাম, 2 দিয়ে কাটছি 2 দিয়ে। তাহলে এখানে কত হয়? 100 কে 2 দিয়ে কাটলে 50 হয়। আর এখানে আমাদের 28 কে 2 দিয়ে কাটলে 14 হয়। তাহলে এবার 14 আর 50 কাটছি, তাহলে এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে হয় 7 আর এখানে হয় 25 ইকুয়াল টু তাহলে 7 বাই 25। তাহলে এখানে এই যে 28% কে ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের হবে 7/25 বা 7/25। তাহলে নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 3 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তু হলো, তাহলে একটি মাত্র তল বিশিষ্ট সেটা কি হবে? ঘনবস্তু কিন্তু। তাহলে এখানে আমাদের হবে গোলক উত্তর। কারণ দেখো গোলকের দেখো একটি তল, সেটা কি না? বক্রতল। তাহলে এখানে আমাদের উত্তর হলো গোলক। হ্যাঁ, তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তারপর দেখো এবার আমরা 4 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে 1/10 প্লাস 1/100 প্লাস 1/1000 এটা ইকুয়াল টু কত? এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখানে দেখো আমরা লিখছি 1/10 এটা প্লাস 1/100 এটা প্লাস 1/1000।
তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা করছি। এবার দেখো আমরা কি করব, 1/10 এটাকে আমরা কিন্তু দশমিক করে নেব। তাহলে 1/10 এটা ইকুয়াল টু আমরা দশমিক করলে আমরা কি লিখতে পারি না 0.1, এটা প্লাস 1/100 এটাকে যদি আমরা পয়েন্ট লিখি তাহলে আমাদের কি হয় 0.01, এটা প্লাস এবার হচ্ছে 1/1000, হ্যাঁ এটা ইকুয়াল মানে এটাকে যদি আমরা পয়েন্টে করি তাহলে আমাদের কি হয় না 0.001 এটা হয়। এবার আমরা এটাকে যোগ করে নেব। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়, দেখো এখানে আমরা করে নিচ্ছি 0.1, এটা প্লাস 0.01, এটা প্লাস 0.001, এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে 1 এখানে 1 আর এখানে 1 এখানে পয়েন্ট, তাহলে এখানে এবার এটা ইকুয়াল টু আমরা 0.111, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হলো। তাহলে 1/10 প্লাস 1/100 প্লাস 1/1000 এটা ইকুয়াল টু আমরা 0.111, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা উত্তরে এটা হলো। এরপর দেখো আমরা 5 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে -22 এর পরম মান কত। তাহলে -22 এর পরম মান কত হবে আমরা সবাই জানি 22, তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার হলো। তারপর দেখো আমরা 6 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের 6 দাগের কোশ্চেনটা বলেছে যে পয়েন্ট অন এটা গণিত পয়েন্ট অন এটা ইকুয়াল টু কত। তাহলে এখানে পয়েন্ট অন এটা গণিত পয়েন্ট অন, তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি হচ্ছে দেখো পয়েন্ট অন আর পয়েন্ট অন, হ্যাঁ তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো এখানে আমরা পয়েন্টটা প্রথমে আমরা দিয়ে নিচ্ছি, তারপর এখানে দেখো অন আর অন গুণ করলে কত অন। এবার দেখো এখানে টোটালে কটার পর দশমিক বসছে, তাহলে এখানে একটা আর এখানে একটা, তাহলে এখানে আমাদের দুটো, তাহলে এখানে একের জন্য একটা হয়ে গেছে আর একটা আমরা এখানে 0 বসে দিলাম, তাহলে 0.01, তাহলে অন পয়েন্ট অন এটা গণিত পয়েন্ট অন এটা ইকুয়াল টু হচ্ছে 0.01, তাহলে এই জিনিসটা আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 7 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 7 দাগের কোশ্চেনটা বলেছে যে 5.46 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 2.23 হবে। তাহলে এখানে এটা কিন্তু মানে সরি দশমিকে দেওয়া আছে, কিন্তু এবারে দেখো আমরা এমনি পূর্ণ সংখ্যা ধরে বলছি, যেমন ধরো 6 থেকে কত বিয়োগ করলে এখানে আমাদের 2 হবে, এরকম যদি বলে তাহলে আমরা কি করতাম 6 থেকে আমরা 2 বাদ দিতাম তাহলে 4 হতো, তাহলে এবার যদি আমরা 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, তাহলে সেই রকমই এখানে দেওয়া আছে শুধু এই যে দশমিক দিয়ে দেওয়া আছে, তাহলে এটা দশমিকটা কোনো এফেক্ট না, এখানে কিন্তু যাই দেওয়া থাকুক ওই নিয়মটাই কিন্তু প্রয়োগ হবে। তাহলে এখানে 5.46 এর থেকে কত বিয়োগ করলে মানে বিয়োগফল 2.23 হবে, তাহলে এখানে আমরা কি করব 5.46 থেকে, তাহলে এটা থেকে আমরা কত বাদ দেব না 2.23, তাহলে এটা এখন আমরা বিয়োগ করছি, তাহলে এখানে 6 থেকে 3 বাদ দিলে এখানে হয় আমাদের 3 আর 4 থেকে 2 বাদ দিলে 2, এটা এখানে পয়েন্ট দিলাম পয়েন্টের জায়গায় পয়েন্ট, এবার হচ্ছে 5 থেকে 2 বাদ দিলাম তাহলে এখানে আমাদের 3, তাহলে এবার দেখো আমাদের এখানে কত উত্তর হলো 3.23। তাহলে এখানে আমাদের এটা কিভাবে হলো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি যে 5.46 এর থেকে কত বিয়োগ করলে না 3.23 বিয়োগ করলে বিয়োগফল আমাদের 2.23 হবে। তাহলে এই জিনিসটা আমাদের বোঝা গেল, তাহলে এটা কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে, তাহলে এটা বোঝা গেল। তারপর দেখো আমরা 8 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 8 দাগের কোশ্চেনটা বলেছে যে 12, 24 আর 36 এদের লসাগু কত। তাহলে এখানে 12, 24 আর 36 এর দেখো এখানে আমরা লসাগু করছি, তাহলে এখানে 12, 24 আর 36, প্রথমে দেখো এখানে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের কত হয় 6 2 12 আর এখানে 12 2 24 এখানে 18 2 36, তাহলে এবার দেখো এখানে আমরা আবার 2 দিয়ে দিলাম 3 2 6 আর এখানে আমাদের কত হয় 6 2 12 আর হচ্ছে 9 2 18, এটা দেখো আমরা 3 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 3 একে 3 আর 3 2 6 আর 3 3 9, এটা ইকুয়াল টু তাহলে আমাদের লসাগু কত হচ্ছে দেখো 2 2 4 4 2 8, এখানে 8 হলো আর 3 3 9, তাহলে 8 9 কত হয় 72, হ্যাঁ তাহলে এখানে 12, 24 আর 36 এদের লসাগু হচ্ছে আমাদের 72, তাহলে জিনিসটা বোঝা গেল। এরপর দেখো আমরা 9 দাগের কোশ্চেনে যাই।
দেখো এবার আমাদের 9 দাগের কোশ্চেনটা বলেছে যে সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত, আমাদের এটা বলেছে। তাহলে আমরা সবাই জানি 2 হবে কিন্তু। এবার যুগ্ম সংখ্যা কাকে বলে? দেখো যে সমস্ত সংখ্যাগুলোকে ধরো 2 দিয়ে ভাগ করলাম, তাহলে সেই মানে তখন আর কোনো ভাগশেষ থাকবে না, মানে 2 দিয়ে ভাগ করার পর আর ভাগশেষ থাকবে না, তখন সেটাকে যুগ্ম সংখ্যা বলবো। তাহলে যুগ্ম সংখ্যা এখানে সমস্ত যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা কাকে বলে যেন আমরা জানি, তাহলে সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু তাহলে 2 হবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। তাহলে এখানে আমাদের উত্তর হলো 2। তারপর দেখো এবার আমরা 10 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে আমাদের 10 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য a একক, ক্ষেত্রফল b একক b বর্গ একক হলে প্রস্থ কত। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যখন ধরো দৈর্ঘ্য দেওয়া থাকলো আর ক্ষেত্রফল দেওয়া থাকলো, তখন আমরা প্রস্থ কিভাবে বের করব? যখন ধরো দৈর্ঘ্য দেওয়া থাকবে মানে ক্ষেত্রফল দেওয়া থাকবে, তখন প্রস্থ যখন আমরা বার করবো তখন আমরা দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করব, আর যখন দৈর্ঘ্য বার করতে দেবে তখন আমরা প্রস্থ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করব। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা যদি ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে বলছি, এখানে দৈর্ঘ্য দিয়ে যদি আমরা ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমাদের প্রস্থ পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে? a একক, তাহলে ক্ষেত্রফল কত? b বর্গ একক। তাহলে এখানে আমাদের কি হয়? তাহলে যদি ভাগ করা মানে কি b ডিভাইড বাই a, এটা ইকুয়াল টু হচ্ছে b বাই a, এটাই হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এভাবে কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর যখন আমরা 11 দাগের কোশ্চেনে যাই, দেখো এখানে এবার আমাদের 4 দাগের কোশ্চেনে 11 দাগের কোশ্চেনে বলেছে যে 4টি সমরেখ বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়। তাহলে সমরেখ বিন্দু মানে কি? যে মানে বিন্দুগুলো মানে পরপর একই সারিতে হয় সেগুলো বলা হয় সমরেখ বিন্দু। তাহলে 4টি সমরেখ বিন্দু। তাহলে এখানে আমরা রাখছি 1টি, 2টি, 3টি, 4টি। হ্যাঁ, এবার হচ্ছে কয়টি সরলরেখা আঁকা যায়। তাহলে কয়টি? দেখো আমরা এখানে আঁকছি, কয়টি আঁকা যাচ্ছে? এখানে দেখো একটি কিন্তু আঁকা যাচ্ছে। তাহলে 4টি সমরেখ বিন্দু দিয়ে আমাদের কিন্তু একটি সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে আমাদের কত উত্তর হলো? 1টি। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 12 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের 12 দাগের কোশ্চেনে বলেছে যে বিপরীত রাশি লেখো। সেটা কার না? 12 এর বিপরীত রাশি লেখো, এটা বলেছে। তাহলে 12 এর বিপরীত রাশি করো কত? সেটা আমরা সবাই জানি কিন্তু -12। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 13 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 13 দাগের কোশ্চেনটা বলেছে যে রেখা কতগুলি বিন্দুর সমষ্টি, আমাদের এটা বলেছে। তাহলে রেখা, এবার দেখো এখানে আমরা একটা রেখা অঙ্কন করলাম। এবার কতগুলি বিন্দুর সমষ্টি রেখা তা বলেছে। তাহলে এখানে দেখো আমি এখানে একটা বিন্দু দিতে পারি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, মানে তুমি যতটা ওখানে দিতে পারবা ততগুলোই তো বিন্দু দেওয়া আছে। তাহলে এখানে অসংখ্য বিন্দু আমরা কিন্তু দিতে পারি। তাহলে এখানে আমাদের কি উত্তর হলো? অসংখ্য। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। তাহলে এবার দেখো আমরা 14 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে আমাদের 14 দাগের কোশ্চেনটা বলেছে যে দুই মুখ খোলা একটি পাইপের কয়টি তল। তাহলে দেখো আমরা এখানে প্রথমে পাইপটা এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে আমরা পাইপটা এঁকে নিলাম। এবার দেখো এখানে যেটা আঁকলাম, তাহলে এটা কয়টি তল তার বলেছে। তাহলে দেখো এই যে পাইপটার উপর মানে দুই মুখই খোলা, দেখো দুই মুখই খোলা রয়েছে। এবার ধরো ওপরটা বা নিচেটা, যে কোনো একটা ধরো ওপরটাই ধরলাম। তাহলে ওপরে দেখো একটা সমতল রয়েছে, আর দেখো এই যে পাইপটার চারিধার যেটা সেখানে কিন্তু বক্রতল, সেটা হচ্ছে বক্রতল। তাহলে টোটালি আমাদের কয়টি তল? সমতল আর বক্রতল। তাহলে কয়টি তল? 2টি তল। তাহলে এখানে আমাদের উত্তর হলো 2টি তল। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা 15 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে আমাদের 15 দাগের কোশ্চেনে বলেছে যে 14 ও 93 এর মধ্যবর্তী 14 এর গুণিতকগুলির গসাগু কত, আমাদের এটা বলেছে। তাহলে এখানে 14 এর গুণিতক 14 আর 93 এর মধ্যবর্তীতেই কিন্তু থাকবে। তাহলে দেখো আমরা এখানে লিখছি 14, এখানে 14টা যেহেতু হবে, 14 এখানে কিন্তু হবে না, কারণ এখানে 14 আর এই যে 14 আর এখানে 93 বলেছি, মানে এই দুটোর মধ্যে গুলো দেখো আমরা লিখছি 14 এর গুণিতকগুলি 14 আর 93 এর মধ্যে যেগুলো আছে। তাহলে এখানে 14 দুগুণ 28, 3 14 42, 4 14 56, 5 14 70,
6 14 84, 7 14 98 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 98 কিন্তু বেশি হয়ে যাচ্ছে 93 এর চেয়ে। এখানে কিন্তু 93 পর্যন্ত বলেছে, 14 থেকে 14 আর 93 মধ্যবর্তী। এবার এখানে দেখো 14 এর যে গুণিতকগুলি হলো এইগুলো, এই যে এই গুণিতকগুলি কাল গুণিতক, 14 এর গুণিতক। এবার এই গুণিতকগুলির গসাগু কত, তাহলে গসাগু আমাদের কত হবে, এখানে কিন্তু 14 হবে। তোমরা দেখবে করে দেখে নেবে, দেখবে 14ই হবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল, এখানে আমাদের উত্তর কত হলো 14। এবার দেখো আমরা 16 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে আমাদের 16 দাগের কোশ্চেনটা বলেছে যে দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়। তাহলে এখানে দেখো প্রথমে আমরা দুটি বিন্দু এঁকে নিচ্ছি। দেখো এখানে একটা আঁকলাম আর এখানে একটা। এবার এই দুটি বিন্দু যেটা আঁকা হলো, তারপর কতগুলি মানে দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়। তাহলে এখান থেকে আমরা কতগুলো বক্ররেখা, দেখো আমরা অসংখ্য আঁকতে পারবো। তার কারণ হচ্ছে দেখো এখান থেকে একটা এখানে টানলাম, আবার এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম, এখানে একটা, এবার কিন্তু আমরা অসংখ্য কিন্তু আমরা টানতে পারি। হ্যাঁ, তাহলে এটা এখানে আমাদের তাহলে উত্তর আমাদের কত হবে, এখানে কিন্তু আমাদের অসংখ্য হবে উত্তর। হ্যাঁ, এভাবে কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে, কি বলেছে কিভাবে করতে হবে এটা। তাহলে এটা আমাদের উত্তর হলো অসংখ্য। তারপর দেখো আমরা 17 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 17 দাগের কোশ্চেনটা কি বলেছে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। আমাদের এটা বলেছে দুটি মৌলিক সংখ্যা, সেই দুটি মৌলিক সংখ্যা আমরা ধরে নিলাম, এরকম ধরো 2 আর 3, এটা ইকুয়াল টু, তাহলে এদের গসাগু কত হবে, দেখো 1 হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই রকমই তাহলে আর ধরো আমি ধরে নাও এরকম ধরো 5 আর 7, এদের গসাগু কিন্তু আমাদের 1 হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল, তাহলে এখানে আমাদের দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কিন্তু আমাদের 1 হবে। তাহলে এটা বোঝা গেল। এরপর দেখো আমরা 18 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 18 দাগের কোশ্চেনটা বলেছে যে 11, 13 আর 17 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, আমাদের এটা বলেছে। তাহলে এই কোশ্চেনটা করেছে, তাহলে ক্ষুদ্রতম মানে কি না লসাগু। তাহলে এখানে 11, 13 আর 17 এদের লসাগু করতে হবে। তাহলে এই যে দেখো 11, 13 আর 17 এদের কিন্তু ওই সংখ্যাগুলো মানে এগুলো যেহেতু দেখো মৌলিক সংখ্যা, এরা কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এদের যদি লসাগু করতে হয় তাহলে এখানে কিন্তু এই যে 11কে কিন্তু 11 আর 1 ছাড়া কোনো কিছু ভাঙে না, 13কেও তাই, 13 আর 1 দ্বারা 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাঙে না, 17কেও তাই, 17 আর 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 17কে ভাঙে না। তাহলে এবার আমাদের কি করব না 11, 13 আর 17 আমরা গুণ করব এদেরকে তিনটেকে। তাহলে আমাদের গুণ করলে কি হবে, যেটা বেরোবে সেটাই হবে আমাদের যে মানে এই যে এত বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের বেরিয়ে যাবে। তাই এখানে আমরা করছি, এখানে কিন্তু আমি গুণটা যেটা করবো সেটা আমি শর্টকাটে করে দিচ্ছি। আমাদের শর্টকাট যে পদ্ধতি সেটা কিন্তু আমাদের একটা ভিডিও করা আছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। আমি এখানে শর্টকাটে গুণটা করে দিচ্ছি। তারপর এখানে 13 আর 11, তাহলে আমরা কি করবো 11 দিয়ে 3কে গুণ করবো, 3 11 কোথায় 33, 30 এর 3 হাতে রেখে 3 আর 11 এই পুরোটা দিয়ে 1কে গুণ করবো, 11 কে 11, 11 আর 3 কত হয় 14। তাহলে এখানে আমাদের 143 হলো, 143কে আবার 17 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা করছি যে 143 এটাকে 17 দিয়ে, তাহলে এখানে আমরা গুণটা করি। তাহলে এবার এই পদ্ধতি আমরা আবার ইউজ করব, এখানে 17কে পুরোপুরি দিয়ে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 17 51, 51 1 আর হাতে থাকে 5, আর হচ্ছে 4 17 68, 68 আর 5 কত হয় 73। তাহলে এখানে 73 এর 3 আর এখানে আমার হাতে থাকলো কত, এখানে আমার হাতে থাকলো 7। এবার দেখো এখানে এই যে এই 17, 17কে 17, 17 আর 7 আমাদের কত হয়, তাহলে আমাদের কত হয় 24 হয়। তাহলে এখানে আমরা 24 লিখে দিলাম। তাহলে দেখো এবার 11, 13, 17 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কি এই যে এটা 2431 এইটা। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল, এভাবে কিন্তু তোমরা করে নেবে। তাহলে এবার দেখো আমরা 19 দাগের কোশ্চেনে যাই। দেখো এবার আমাদের 19 দাগের কোশ্চেনটা কি বলেছে যে 55 এর 20% ইকুয়াল টু কত, এটা আমাদের বলেছে। তাহলে এখানে 55, দেখো আমরা লিখছি 55 এর মানে গণিত 20% মানে আমরা কি লিখতে পারি, এখানে 20/100 আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো এবার আমরা কাটাকাটি করছি, এই 0 0 কাটলাম, এটা আর এটা 50, এটা 55 আর এখানে হচ্ছে 10, এটাকে আমরা কাটাকাটি করছি। দেখো
এখানে 5 দিয়ে কাটলাম, তাহলে এখানে 2 হলো আর এখানে 11 হলো। এবার 2 আর 2 কেটে গেল, এটা ইকুয়াল টু আমাদের 11। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে 55 এর 20% ইকুয়াল টু আমাদের কত? 11। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল। এরপর দেখো আমরা লাস্ট কোশ্চেন, আমাদের 20 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 20 দাগের কোশ্চেনটা কি বলেছে, যে ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কত, এটা আমাদের বলেছে। তাহলে প্রথমে দেখো এখানে আমরা ঘনকটা এঁকে নিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আমরা ঘনকটা এঁকে নিলাম। এবার দেখো এই যে এটা এবার শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দু কাকে বলে? না, দুটি বাহুর যে সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এখানে দুটি বাহুর সাধারণ বিন্দু এখানে এরকম কয়টি আছে দেখো, এই যে এখানে একটা, এই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে আমাদের কিন্তু 8টি রয়েছে। তাহলে ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা এখানে আমাদের উত্তর হবে 8টি। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বোঝা গেল, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবে যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকি তো অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষা ভালো করতে গেলে কিন্তু তোমাদেরকে অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকে বলি এক্ষুনি করে দাও। তার কারণ হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তোমাদের কাছে যাতে আগেই চলে যায়, এই জন্য কিন্তু বলা। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।